আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা হলো 44 থেকে 47 পর্যন্ত এই যে বিসিএসগুলো আমরা এখন রান করছি, এর মধ্যে একটু বলে রাখা ভালো, এর মধ্যে 44, 45, 46 এটা কিন্তু আমরা আগের কমিশনের থেকে পেয়েছি, যেটা শেষ হয়নি। এবং 44-এর ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, আমাদের আসার পরে আমরা যে ভাইবাগুলো হয়েছিল সেগুলোকে আমরা বাতিল করেছি এবং তারপরে কিন্তু আমরা সবার ভাইবা আবার নেওয়া শুরু করেছি নতুন করে, এই জন্য আমাদের একটু সময় লাগছে। এবং যখন আমরা শুরু করেছিলাম ওই সময় আমাদের মাত্র 8 জন মেম্বার ছিলেন। এই রোজায় অর্থাৎ মার্চ মাসের বোধহয় 1 তারিখ থেকে আমাদের 15 জন মেম্বার হলেন আর কি। এবং এটাও আমাদের বলে রাখা ভালো, রোজার মধ্যেও কিন্তু আমরা ভাইবা নিয়েছি, যেটা খুব বেশি এর আগে নেওয়া হয়নি, রোজার মধ্যে ভাইবা খুব বেশি নেওয়া হয়নি। তো 44 এভাবে আমরা শেষ করার চেষ্টা করছি। আমাদের কমিটমেন্ট ছিল আমরা 30শে জুনের মধ্যে 44-এর ফলাফল দিব ইনশাল্লাহ। এবং সেই জন্য আমরা 16ই জুন পর্যন্ত একটা শিডিউল দিয়ে ফেলেছিলাম। 16ই জুন পর্যন্ত আমরা একটা শিডিউল দিয়ে ফেলেছিলাম, যেটাতে সবার ভাইবা শেষ হয়ে যেত। কিন্তু এই সম্প্রতি ওনারা ছাত্ররা প্রার্থীরা একটা আন্দোলন করলেন যে 44 অনেক পরীক্ষার্থীর 46-এর রিটেন আছে, তো তাদের প্রস্তুতি একটা ডাবল প্রস্তুতি বিষয় চলে আসছে যে 44-এর ভাইবার জন্য পড়তে হবে, 46-এর রিটেনের জন্য পড়তে হবে। আবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা মিস করে গিয়েছি সেটা হচ্ছে যে ওনারা বলছিলেন ভাইবার জন্য সবাইকে ঢাকায় আসতে হয়, আর রিটেন পরীক্ষাগুলো বিভিন্ন কেন্দ্রে হয়। তাহলে এরকম অবস্থা হয়ে যেতে পারে যে 2 দিন আগে একজনের ভাইবা পড়লো, তাকে ঢাকায় আসতে হবে, 2 দিন পরে তার কেন্দ্রে গিয়ে তার পরীক্ষা দিতে হবে। তো এই জিনিসগুলো কাভার করার জন্য আমরা একটা ঘোষণা দিলাম কি, এই যে আজকে থেকে 16 তারিখ পর্যন্ত এই যে পুরো শিডিউল দেয়া ছিল, এই শিডিউলের মধ্যে 46 পরীক্ষার্থী যারা আছেন তাদের ভাইবা স্থগিত, এবং এই স্থগিত যারা তাদের ভাইবা আমরা 16ই জুনের পরে নিব। এবং এই জন্য আমরা আমাদের ডেটাবেস থেকে ওই এনআইডি চেক করে প্রায় 2,500 ক্যান্ডিডেটকে আমরা খুঁজে বের করলাম, 2,500 বা 2,300 এরকম ক্যান্ডিডেট আমরা খুঁজে বের করলাম যাদের 44-এর ভাইবা আছে, তাদের রিটেন আছে। সো এই 2,500 মতো ক্যান্ডিডেটকে বের করে তাদের ভাইবা আমরা স্থগিত করে দিলাম এবং তাদেরকে এই শিডিউল থেকে বের করে আমরা রিভাইজ শিডিউল দিয়েছি, যেটা 16ই জুনের পরে অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার বেশ অনেক দিন পরে তাদের এই ভাইবাগুলো আমি নিব। আচ্ছা, এরপর আমরা আরেকটা যেটা কাজ করেছি যে আমরা যেহেতু যে এনআইডি দিয়ে চেক করেছি, আমাদের ইউনিক আইডি এখনও হয়নি। এই এনআইডি আবার ওই সময় দাখিল করা কম্পালসারি ছিল না, সো অনেকের এনআইডি নাই ডেটাবেজের মধ্যে। তখন যেটা করা হলো, তাদেরকে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি, যে ওই ইমেল অ্যাড্রেসে তারা যদি আমাদেরকে জানান যে তারা 44-এর ভাইবা পরীক্ষার্থী এবং তাদের 46-এর রিটেন আছে, তাহলে এই সময় যদি তাদের ভাইবা হয়ে থাকে এটা আমরা সরিয়ে দেব। এই কারণে যেটা হলো যে 16ই জুনের মধ্যে আমাদের কিন্তু সবার ভাইবা শেষ করার কথা ছিল, 30শে জুনের মধ্যে আমাদের রেজাল্টটা দেওয়ার কথা ছিল, সুপারিশ দিয়ে দেওয়ার কথা ছিল। তো এখন যেহেতু প্রায় 3,000 জনের ভাইবা আমাদেরকে রিশিডিউল করতে হচ্ছে, এখন 30শে জুনের যে ফলাফল প্রকাশের যে কমিটমেন্ট আমরা করেছিলাম ওটা হয়তো সপ্তাহখানেক বা 2 সপ্তাহ পিছাতে পারে, এটা একটা জিনিস। কিন্তু আমাদের কমিটমেন্ট হলো এই জুনের শেষ যদি নাও পারি, আমরা জুলাইয়ের 1st বা 2nd উইকে 44-এ সুপারিশ করে ফেললে পিএসসির কাজ শেষ। তাহলে এইভাবে 44টা আমরা ইনশাল্লাহ শেষ করব। 45-এর ব্যাপারে আমরা এখন কি করছি, 45-এ আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম যে 45-এর প্রত্যেকটা খাতা আমরা থার্ড এক্সামিনারের কাছে পাঠিয়েছি। সেই খাতা ফেরত আসা শুরু করেছে, অনেক খাতা ফেরত এসেছে, স্ক্রুটিনি চলছে, কিছু খাতা এখনও মূল্যায়ন করা বাকি আছে, সেগুলো চলছে। 45-এও আমাদের কমিটমেন্ট হলো আমরা ইনশাল্লাহ 30শে জুনের মধ্যে 45-এর রিটেনের রেজাল্ট দিয়ে দেবো। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, কমিশন আরেকটা ডিসিশন নিয়েছে। সেটা কি, এই যে আমাদের একটা ট্রান্সপারেন্সি নিয়ে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আছে যে আমরা মার্কস কেন দিই না, তাই না? তো আমরা ডিসিশন নিয়েছি আমরা সব মার্কস দিয়ে দেব। তো এই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের বিধিতে বলা আছে যে আপনি প্রিলিমিনারি মার্কস দিতে পারবেন না, প্রিলিমিনারি মার্কস গোপনীয়, মৌখিকের মার্কস গোপনীয়, এই দুটো বিধিতে বলা আছে। আর রিটেনের মার্কস সম্পর্কে যেটা বলা আছে যে 1,000 টাকা দিয়ে মার্কশিটটা নেওয়া যায়। তো যেহেতু রিটেনে এটাকে গোপনীয় রাখেনি, আমরা রিটেনের মার্কস দিয়ে দেবো। সো 45 থেকে ইনশাল্লাহ সবাই তাদের রিটেনের মার্কস তার নিজস্ব পোর্টালে ঢুকে দেখতে পারবেন, ঠিক আছে? এটা আমাদের কমিটমেন্ট। আর সবচেয়ে বড় কমিটমেন্ট জটের কথা যেটা এসছে সেটা হচ্ছে আমরা 30শে জুনের মধ্যে 45-এর ফলাফল দিব, রিটেনের ফলাফল দিব। তাহলে 44 আর 45 গেল। তো 45-এ তখন বাকি থাকবে কি, ভাইবা। এবং 45-এ ভাইবা, তার মানে আমরা হয়তো মিড জুলাই থেকে নেওয়া শুরু করে দেবো। আমাদের ভাইবা নেওয়ার আগে 2 সপ্তাহের একটা নোটিশ দিতে হয়। সো 30শে জুন যদি আমরা রেজাল্ট আল্লাহর রহমতে দিয়ে দিতে পারি, তাহলে আপনি ধরে নিতে পারেন 15ই জুলাই থেকে 45-এ ভাইবা ইনশাল্লাহ শুরু হবে। আচ্ছা, এখন তাহলে এবার আসলো 46-এর ক্ষেত্রে আমরা কি করেছি,
আপনাদের একটু পিছন থেকে বলি, 46-এ কিন্তু এই কথাটা খুব বেশি আলোচনা হয়নি। 46-এর যে ফলাফল আগের কমিশন থেকে পাবলিশ করা হয়েছিল, সেই সময় 46-এর প্রশ্ন ফাঁসের কিছু কথা, কিছু অভিযোগ এসছে। আপনাদের চ্যানেল থেকেও সেটা নিয়ে অনেক কাজ করেছেন আপনারা। তো এই সমস্ত কিছু আমলে নিয়ে আমরা পুরোপুরি শিওরও হতে পারছিলাম না যে প্রশ্ন ফাঁস হয়েছে, আবার আমরা এটার আলামতকে উপেক্ষাও করতে পারছি না। এই সব কিছু চিন্তা করে তখন আমরা ভাবলাম যে এই ধরনের একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি কিনা, যে আমরা ধরে নিচ্ছি যে অনেকেই প্রশ্ন ফাঁস হয়েছে দেখে সুবিধা পেয়ে গেছে, তাহলে যারা সুবিধা পেয়েছে তাদের কারণে কেউ কেউ বঞ্চিত হয়েছে। সো এই যে 10,000 সামথিং এদেরকে যে উত্তীর্ণ করা হলো, এদের মধ্যে যারা যারা প্রশ্ন ফাঁস পেয়েছে তাদের কারণে যারা বঞ্চিত হয়েছে তাদেরকে আমাদের উপরে সুযোগ দেওয়া উচিত। আমরা কিন্তু মানে সঠিকভাবে বলতে পারছি না যে কে কে প্রশ্ন ফাঁস পেয়েছে। সুতরাং আমরা ধরে নিলাম, ওয়ার্স্ট কেসে ধরে নিলাম যে এই যারা যারা উত্তীর্ণ হয়েছে সবাই প্রশ্ন ফাঁস পেয়েছে, তাহলে সবাই সুবিধাটা পেয়েছে। আর তার মানে হচ্ছে ওর পরের যে 10,000 জন ছিল তারা সবাই বঞ্চিত হয়েছে। ওরা যদি প্রশ্ন ফাঁস না পেত তাহলে হয়তো ওই পরের 10,000 জনই উপরে চলে আসতে পারত। এই চিন্তা থেকে কমিশন অনেক আলোচনা করে বৈষম্য দূর করার একটা চেষ্টা করেছে। আমাদের যদিও অনেক বোঝা বেড়ে গেল, তারপরও পরবর্তী 10,000 জনকে আমরা এই গ্রুপে নিয়ে আসলাম। আমাদের আশা হলো যারা এদের মধ্যে ভালো ছাত্র তারা রিটেনে ভালো করে বেরিয়ে আসবে। আর যদি এদের মধ্যে যারা প্রশ্ন ফাঁস করে এসেছে, আমরা আশা করি রিটেনে তারা ভালো করবে না, কারণ তারা ভালো হওয়ার কথা না। কিন্তু যদি এর মধ্যে এমন কেউ থাকে যে প্রশ্ন ফাঁস পেয়েছে এবং সেটা পরে প্রমাণ হয়েছে, তাহলে অবশ্যই তাদের রিটেন পরীক্ষা সব বাতিল হবে। শুধু তাই না, যদি তারা সুপারিশ পর্যন্তও পেয়ে থাকে, এমনকি তারা চাকরিতেও যদি গিয়ে থাকে, আমাদের শর্তগুলো এমনভাবেই দেয়া থাকে যে তাদের সেই চাকরি বাতিল হবে, সুপারিশ বাতিল হবে। সে যদি 5 বছর ধরেও চাকরি করে এবং আজ থেকে 5 বছর পরে যদি এটা প্রমাণ হয় যে সে ওই 46-এর প্রশ্ন ফাঁস পেয়েছিল, তার চাকরি বাতিল হবে। আচ্ছা, এখন মূল কথা হলো আমরা চেষ্টা করেছি যদি কেউ বঞ্চিত হয়ে থাকে তাকেও যাতে আমরা রিটেনের সুযোগ দিতে পারি। আমরা আর যেটা করতে পারতাম, পুরো পরীক্ষাটা বাতিল করতে পারতাম। সেটা করার সময় অনেক তর্ক বিতর্ক করে আমাদের মনে হয়েছে যে প্রশ্ন ফাঁস আসলে হয়তো খুব বেশি লোক পায়নি, কিন্তু যারা আসলে পরীক্ষা দিয়েছে ভালো মতো, অনেক পড়াশোনা করে, অনেক কষ্ট করে পরীক্ষা দিয়ে টিকেছে, আমরা যদি বাতিল করি তাদেরকে কিন্তু আবার এই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। এবং আমরা যে জটের কথা বারবার বলি, ওই জটটা আরও তখন বাড়বে। তার মানে তখন 46 আবার প্রিলিমিনারি দিবে, প্রিলিমিনারি দেওয়ার পরে তারপরে তাদের আবার রিটার্ন আসতে হবে, তাই না? সো এই সব চিন্তা করে ওই সময় অনেস্ট ইন্টেনশনে আমাদের কাছে মনে হয়েছে এটা একটা ভালো সমাধান। এইভাবে আমরা এগিয়েছি। এখন 46-এর জন্য আমরা যেটা করেছি, আগামী 8ই মে থেকে এটার আবশ্যিক পরীক্ষা শুরু হবে। 8ই মে থেকে 19শে মে আবশ্যিক পরীক্ষা হবে। এই আবশ্যিক পরীক্ষার ডেটটা ইনিশিয়ালি আমাদের চিন্তা ছিল 27শে এপ্রিল থেকে করা, কিন্তু আমরা একটা ফিডব্যাক পাই, যদি আমরা এটা তখন ডিক্লেয়ার করিনি, কিন্তু আমাদের বিভিন্ন সূত্রে আমরা একটা ফিডব্যাক পাই যে এটা ছাত্রছাত্রীদের জন্য, প্রার্থীদের জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায়। তখন আমরা কিন্তু চেষ্টা করলাম, আপনারা হয়তো বুঝতে পারেন যে এই পরীক্ষা নেয়ার ব্যাপারে, বিশেষত প্রিলিমিনারি পরীক্ষার একটা সুবিধা হচ্ছে একদিন হয়, শুক্রবারে হয়। আমরা যদিও অনেক বেশি সেন্টার লাগে, তারপরও এটা আমরা ম্যানেজ করে ফেলতে পারি। শুক্রবারে সাধারণত তো কোনো সেন্টারে কোনো ক্লাস হয় না, এই যে বিভিন্ন স্কুল কলেজে আমরা পরীক্ষা নিই। কিন্তু আবশ্যিক যে পরীক্ষাগুলো হয়, লিখিত যে পরীক্ষাগুলো হয়, এটা হয় কয়েকদিন ব্যাপী। এবং এই কয়েকদিন ব্যাপী যখন পরীক্ষা হয় তখন ওই সময় কিন্তু তাদের ক্লাস বন্ধ রাখতে হয়, তাদের অন্য কোনো কাজে তারা নিয়োজিত থাকতে পারেন না। এবং আপনারা জানেন যে এসএসসি এইচএসসি পরীক্ষা চলছে একটা বড় সময় ধরে। এসএসসি শুরু হয়েছে সম্ভবত 10ই এপ্রিল, শেষ হবে সম্ভবত 18ই মে, এবং তার বোধহয় সপ্তাহ 2-1 পরে শুরু হয়ে যাবে এইচএসসি। সো এই সব চিন্তা করে আমরা কয়েকটা কেন্দ্রকে মানে যে কয়টা কেন্দ্র আমাদের দরকার এরকম কিছু কেন্দ্র খুঁজে পেলাম, এবং আমাদের এই কেন্দ্র বাছাইয়ের জন্য আমরা কিছু প্যারামিটার ঠিক করেছি। এখন সব কেন্দ্রে আমরা যাচ্ছি না, তো এই যে কেন্দ্রগুলো বাছাই করার পরে সেই কেন্দ্রগুলোতে আমরা খালি পরীক্ষা নিব। এবং দেখা গেল যে এই কেন্দ্রগুলা যদি আমরা এখন চেঞ্জ করতে চাই সময়, তাহলে হয় তারা সবাই অ্যাভেলেবল না, অথবা তাদের কেউ কেউ অ্যাভেলেবল হলেও অন্য কোনো কেন্দ্র আমাকে খুঁজে বের করতে হবে। তো 27শে এপ্রিলে যে ডেটটার কথা বললাম, এটা যখনই আমরা ফিডব্যাক পেয়েছি যে এটা ছাত্রদের জন্য খুব কুইক হয়ে যাচ্ছে, একটু প্রিপারেশনের সমস্যা হতে পারে, তখন কিন্তু আমরা একটা এফার্ট নিয়ে আমরা তখন চেষ্টা করে আবার তাদের সাথে কথা বলে তাদের সবাইকে রাজি করাতে পেরেছি, এবং এটা আমরা 8ই মে পর্যন্ত পিছাতে পেরেছি। পারলে আমরা আরও একটু পিছাতাম। আচ্ছা, এই পিছানোর সাথে কেন্দ্রের কথাটা বললাম, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে আমাদের প্রশ্ন প্রিন্ট করতে হয়, এবং আনফর্চুনেটলি আমাদের এখনও কিন্তু নিজস্ব কোনো প্রেস নাই। তাহলে আমাদের প্রেস হিসাবে ডিপেন্ড করতে হয় বাইরের কোনো প্রেসের উপর, এবং আপনাদের রিপোর্টে এটা উঠে এসেছে যে প্রেসের থেকেও প্রশ্ন ফাঁস হয়। সো আমাদেরকে এমন একটা প্রেসের কাছে যাওয়ার কথা আমরা ভাবছি যেখানে এই সম্ভাবনা অনেক কম। আমরা হয়তো সম্ভাবনা একদম উড়িয়ে দিতে পারবো না, কিন্তু এই সম্ভাবনা খুবই কম। এরকম একটা প্রেস আমরা বাছাই করেছি। তো ওই প্রেস আবার যেহেতু তাদের রেপুটেশন ভালো, তারা কিন্তু আবার অন্য অনেক সেন্সিটিভ কাজ করছে। তো
তারা আমাদেরকে একটা সময় বেঁধে দিয়েছে যে এই সময়ের মধ্যে যদি আপনারা আসতে পারেন তাহলে আমরা আপনাদের প্রশ্নটা ছাপাতে পারবো, আর না হলে আমরা পারবো না। আবার আমরা যে অনেক আগে ছাপিয়ে বসে থাকবো এটাও আমরা করতে চাই না, কারণ আপনারা জানেন, এটা তো আপনারা বোঝেন যে মানে সব কিছুরই একটা ট্রেড অফ থাকে। আপনি যদি খুব দ্রুত কাজটা না করেন, বেশি সময় ফেলে রাখেন, এটা ভালনারেবিলিটির বাড়তে থাকে আস্তে আস্তে। আমরা যেমন এই যে বিভিন্নভাবে সব কিছু সুরক্ষা করার চেষ্টা করি, কিন্তু সুরক্ষার তো একটা সীমা আছে, তাই না? তো আমি যদি বেশি সময় দিই, সুরক্ষা ভেদ করে ফেলবে। সো এখানে একটা মিনিমাম টাইমের বেশি আমরা দিতে চাই না। তো সব কিছু চিন্তা করে এই 8 থেকে 19 মের পরে আমরা যেতে পারছি না। তো আমাদের ছাত্রছাত্রীরা, প্রার্থীরা প্রথম যখন আমাদের বলেছিলেন যে 2 সপ্তাহ পিছাতে, 2 সপ্তাহ পিছালে আসলে এটা ঈদের সাথে কোইনসাইড করে। আমাদের এবার কোরবানি ঈদেও বেশ বড় একটা ছুটি আছে, আপনারা জানেন 5 তারিখ থেকে সম্ভবত ছুটি, তো ওইটা আসলে সম্ভব ছিল না। তারপরে ওনারা বিভিন্ন সময় বললেন যে না, আরও বেশি পিছিয়ে দেওয়া সম্ভব। তখন দেখা গেল যে আমরা যদি আরও বেশি পিছাতে চাই তাহলে এত পিছিয়ে যায়, সেটা আসলে এখানে তো অনেকগুলো জিনিস একটার পর একটা জড়িত। যে আপনি হয়তো একটু পরে আমাকে প্রশ্ন করবেন 47-এর প্রিলিমিনারি আমরা পিছালাম কেন? 47-এর প্রিলিমিনারি পিছিয়ে গেল কারণ আমাদের এই যে 8 থেকে 19-এ আবশ্যিক পরীক্ষা হওয়ার পরে আমরা টেকনিক্যাল পদ সংশ্লিষ্ট পরীক্ষার জন্য আমরা একটা গ্যাপ দিয়েছি। তাহলে ওই সময় ওই মানে পদ সংশ্লিষ্ট পরীক্ষার সাথে আবার 47-এর প্রস্তুতির একটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে। সো তখন আমরা চিন্তা করলাম 47-কে আমরা পিছিয়ে দিই। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে কোনো একটা যদি আমাদের পরিকল্পনা থেকে আমরা একটু চেঞ্জ করি, তখন আমাদের পরবর্তী পরিকল্পনায় যে থাকছে সেটা আমাকে পিছিয়ে দিতে হবে। সো আমরা যে জট নিরসনকে এত গুরুত্ব দিয়ে চিন্তা করছি, আমাদের একটা পরিকল্পনা আছে। সব পরিকল্পনা আমরা শুরুতে সবাইকে বলে দিচ্ছি না, কারণ সব কিছু আমরা করতেও পারছি না, চেষ্টা করছি। তো এই কারণে যেটা হয়েছে যে এইটা পিছালে অনেক কিছু পিছিয়ে যাবে এবং জট ছাড়ানো তো সম্ভবই হবে না। যেমন একটা জিনিস আপনারা হয়তো বুঝতে পারেন, এটা একটু চিন্তা করলেই বোঝা যায় যে একটার পর একটা যদি আমরা করি, 44 যেমন একটা, এখন একটা আমি জানি না এটা কেন ওনারা বলছেন, অনেকে অনুরোধ করছেন 44 শেষ করে 45, 45 শেষ করে 46, 46 শেষ করে 47। তাহলে তো আসলে 47 ধরতে ধরতেই আমাদের এই কমিশন থেকে চলে যাওয়ার সময় চলে আসতে পারে, তাই না? সো আমরা যেটা চেষ্টা করছি এটাকে আমরা বলি ইন্টারলিভ করা। সো যখনই আমরা সময় পাচ্ছি আমরা 46-এর কিছু কাজ করে ফেলবো, যখনই আমরা সময় পাচ্ছি তখন 47-এর কাজটা শুরু হয়ে যাবে, যখনই আমরা সময় পাচ্ছি 44 শেষ করে আমরা 45 ধরবো। সো আমাদের কমিটমেন্ট কি, 44-এর রেজাল্ট আমরা ইনশাল্লাহ 30 জুনের মধ্যে যদি নাও পারি, 30 জুনের মধ্যে আমাদের কমিটমেন্টটা পিছিয়ে যাচ্ছে কারণ ওই যে সমস্ত প্রার্থীর কমন পড়ে গেছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য তাদের প্রায় 3000 প্রার্থীর শিডিউল আমরা রিশিডিউল করেছি। এই জন্য আমরা 30 জনের কমিটমেন্টটা নাও রাখতে পারতে পারি, তাও আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বড় জোর এটা জুলাইয়ের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক ইনশাল্লাহ যাবে। 45-এর রিটার্ন রেজাল্ট আমরা ইনশাল্লাহ 30 জুনের মধ্যে দিয়ে দিব। 30 জুনের মধ্যে দিয়ে দিলে 45-এর ভাইবা ইনশাল্লাহ আমরা মিড জুলাই থেকে শুরু করে দিব। আর 47 ইনশাল্লাহ আমরা ঘোষণা দিয়েছি 8ই অগাস্ট প্রিলিমিনারি হবে। আপনারা এটা তো জানেন, প্রিলিমিনারি হওয়ার সপ্তাহখানেকের মধ্যে আমরা রেজাল্ট দিয়ে দিতে পারি। এটা যেহেতু ওএমআরএ হয়, এটা আমরা খুব সহজে দিয়ে দিই এবং প্রিলিমিনারি দেওয়ার পরে আমরা তাদের রিটার্নের জন্য প্রস্তুতি নিব। এই হচ্ছে আপাতত 44 থেকে 47 পর্যন্ত আমাদের পরিকল্পনা মাফিক রোডম্যাপ। মানে আমি বলছি জেনারেল বিসিএস যেটা পরের নভেম্বরে অ্যাডভার্টাইজমেন্ট যায়। তো আমাদের আশা আমরা ইনশাল্লাহ এটা পারবো, সেটা হচ্ছে এর পরের বিসিএসটা আমরা একটা বিসিএস ইনশাল্লাহ হ্যান্ডেল করব। এর আগেই আমরা এগুলো মোটামুটি শেষ করে ফেলতে পারবো, তখন আমরা 1 বছরের মধ্যে ইনশাল্লাহ শেষ করতে পারবো। আচ্ছা, 1 বছরের মধ্যে একটা বিসিএস কীভাবে শেষ করা সম্ভব? আমরা এখানে যে কাজটা করার চেষ্টা করছি সেটা হলো এইরকম যে ধরেন আমরা নভেম্বরে, এটা ট্রেডিশন হলো নভেম্বরে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। অ্যাডভার্টাইজমেন্ট সাধারণত 1 মাস এরকম দেওয়া হয়, যদিও এইবার ওই যে আমাদের যেহেতু গণ অভ্যুত্থান হলো জুলাই অগাস্টে, অনেক রিকোয়েস্ট এসেছিল, অনেক ইউনিভার্সিটি তাদের পরীক্ষা সম্পন্ন করতে পারেনি। এইসব কারণে আমরা কিন্তু এটা 3 মাস পর্যন্ত এক্সটেন্ড করেছি। এটা কিন্তু আসলে জানুয়ারিতে, নভেম্বরের শেষে মনে হয় শুরু হয়েছে বা ডিসেম্বরের মাঝে শুরু হয়েছে, জানুয়ারিতে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তো এটা ফেব্রুয়ারির এন্ড পর্যন্ত সম্ভবত আমরা এক্সটেন্ড করেছি। এটা তো আমাদের নর্মাল কেস, এটা করা লাগবে না। সো আমরা হয়তো 1 মাসের একটা সময় দিব। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে নভেম্বরে বা ডিসেম্বরে যদি আমরা নেওয়া শুরু করি, আমরা হয়তো ডেটাবেসটা আমরা পেয়ে যাব জানুয়ারির মধ্যে। আমাদের প্রিলিমিনারি পরীক্ষা নিতে কী লাগে? প্রিলিমিনারি পরীক্ষা হয় 200 মার্কের এমসিকিউ। তো একদম খুব স্পষ্ট করে কিন্তু বলা আছে যে কোন সাবজেক্টে কত মার্ক এভাবে বলা আছে। সো প্রিলিমিনারি প্রশ্নগুলো আমরা তখন করে ফেলতে পারবো। প্রশ্ন প্রণয়নের জন্য আমরা যদি একটু ড্রাইভ নিয়ে করি, এটা 1.5 মাসের মধ্যে করা সম্ভব, 1-1.5 মাসের মধ্যে করা সম্ভব। তাহলে এই প্রশ্ন প্রণয়নটা করতে করতে আমরা এর আগে যদি তাদেরকে বলে দিই যে আপনাদের পরীক্ষা মার্চে হবে ফর এক্সাম্পল, তাহলে মার্চের মধ্যে আমরা প্রিলিমিনারি নিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। মার্চের মধ্যে যদি আমরা প্রিলিমিনারি নিয়ে নিতে পারি, তাহলে এরপরে রিটেনটা নেওয়ার জন্য আমরা হয়তো 1 মাস 2 মাস সময় দিলাম।
এই 1 মাস 2 মাস সময় দিলে তখন আমরা রিটার্নটা যদি নিয়ে ফেলতে পারি, আমাদের প্রথম সবচেয়ে বড় যে সমস্যাটা, যেটা আপনারাও আমাদের বিভিন্ন আলোচনায় বলেছেন, সেটা হচ্ছে এই যে লিখিতর খাতা দেখা। লিখিতর খাতা দেখা কিভাবে হয়? লিখিতর খাতা দেখার জন্য প্রথম পরীক্ষক খাতা দেখেন, তারপরে দ্বিতীয় পরীক্ষক খাতা দেখেন। আমরা কিন্তু এই কমিশন আসার পরে সিদ্ধান্ত নিয়েছি প্রশ্ন আমাদের এখানে এসে করতে হবে। প্রশ্ন কারক যিনি, উনি যদি আসতে রাজি না হন, আমরা অন্য আরেকজন প্রশ্ন কারকের কাছে যাব। প্রশ্ন করা, আমাদের কাছে এসে প্রশ্ন করে আমাদের যে রুম আছে রুমের মধ্যে প্রশ্ন করতে হবে। আমরা যেটা প্ল্যান করেছি, আমাদের প্ল্যানটা হলো এরকম, আমাদের একটা হেড এক্সামিনার টাইপের একজন থাকবেন, তার আন্ডারে কয়েকজন কো হেড এক্সামিনার থাকবেন। ইনাদের প্রথম কাজ হলো, যেটা এখন পর্যন্ত মিসিং, সেটা হলো কি, ওনারা প্রথমে সলিউশন তৈরি করবে। এই সলিউশনের উপর ভিত্তি করে সবাইকে খাতা দেখতে হবে। তো এটাকে আমরা বলি গাইডেড সার্কুলার এক্সাম, সার্কুলার মূল্যায়ন আর কি। তো যেটা হবে, একটা গ্রুপ থাকবে, একটা সিনিয়র টিচারদের একটা গ্রুপ থাকবে, যারা প্রথমে সলিউশনটা তৈরি করবেন এবং রুব্রিক তৈরি করবেন। এই জিনিসগুলো কিন্তু আপনারা একটু পড়াশোনা যদি একটু করেন, চেক করবেন, দেখবেন এটা হচ্ছে মানে মূল্যায়ন করার, অ্যাসেস করার সবচেয়ে ভালো পদ্ধতি। তারপরের অংশটুকু কিন্তু খুব কঠিন না। তারপরের অংশটুকু হচ্ছে এটা রেজাল্ট প্রসেসিং করা। এরপরের অংশটা একটু কঠিন, সেটা হচ্ছে ভাইবা। ভাইবা আসলে আমাদের খুব বেশি সংক্ষিপ্ত করা তেমন কিছু নাই। ভাইবা আমাদেরকে যে সময় ধরে আমরা নিচ্ছি, মোটামুটি সেই সময় ধরে নিতে হবে। আমরা যেটা চেষ্টা করছি, আমরা অ্যাসেসমেন্ট সেন্টার করার চেষ্টা করছি। এটা করতে হয়তো এটা 1 বছর 2 বছরে হবে না, একটু বেশি সময় লাগবে। অ্যাসেসমেন্ট সেন্টার হলে যেটা হবে, ভাইবার একটা অংশ হবে অ্যাসেসমেন্ট সেন্টারের মাধ্যমে, আর বাকি অংশটা হবে মৌখিক পরীক্ষা। এটাই হচ্ছে আমাদের প্ল্যান, কিভাবে আমরা 1 বছরের মধ্যে একটা বিসিএস নিয়ে আসবো। এবং আমার ধারণা এটা 1 বছর লাগবে না। আমার ধারণা এটা তখন আমরা 6 থেকে 8 মাসের মধ্যে নিয়ে আসতে পারবো। আমি যে হিসাব দিলাম, আমি প্রথমে নভেম্বরে শুরু করব, 1 মাস সময় দিব, তার 1-1.5 মাসের মধ্যে প্রিলিমিনারি নিব। সো ধরেন ফেব্রুয়ারিতে, মার্চেও যদি না যায়, ফেব্রুয়ারিতে আমি প্রিলিমিনারি নিয়ে নেব। প্রিলিমিনারির 1 সপ্তাহের মধ্যে আমরা রেজাল্ট দিতে পারি। তার 2 মাসের মধ্যে আমরা হয়তো একটু সময় দিয়ে আমরা রিটার্ন নিয়ে ফেললাম। তাহলে ধরেন মার্চ, এপ্রিল, মে মাসে আমরা রিটার্ন নিয়ে ফেললাম এরকম। তারপরে আমরা 2-3 মাসের মধ্যে যদি আমরা সার্কুলারটা ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের খাতা দেখতে আসলে 2-3 মাসে বেশি লাগবে না। তো 2-3 মাসের মধ্যে খাতা দেখে আমরা ভাইভায় চলে যাব। ভাইভা শেষ হওয়ার সাথে সাথে আমাদের রেজাল্ট। এই হচ্ছে আমাদের পরিকল্পনা।